নমস্কার বন্ধুরা নমস্কার বন্ধুরা ডিপ স্টাডি চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই স্বাগতম। আজকে বৃদ্ধি ও বিকাশ এর বিভিন্ন স্তর এই টপিক নিয়ে আমি আলোচনা করব। তো শুরুতেই আছে পেঁয়াজের প্রজ্ঞামূলক বিকাশের স্তর, অর্থাৎ কগনিটিভ ডেভেলপমেন্ট। তো কগনিটিভ ডেভেলপমেন্টের উপর প্রথম যিনি স্তর বিন্যাস করেন উনি হলেন সুইস চিন্তাবিদ, যা পেঁয়াজে জীবন বিকাশের স্তরকে কিন্তু 4টি ভাগে ভাগ করেছেন। তো প্রথম স্তর যেটা রয়েছে সেটা হলো সংবেদন সঞ্চালন স্তর। এর পাশাপাশি আমি প্রত্যেকটা স্তরের পাশাপাশি আমি ইংলিশটাও দিয়েছি, কারণ অনেক সময় এক্সামে কিন্তু ইংলিশ আসে এবং যার দরুন আমাদের বাংলা আমরা জানি কিন্তু ইংলিশটা না জানার দরুন অনেক সময় এক্সামটা আমরা কোয়েশ্চেনগুলো সঠিকভাবে করতে পারি না বা বুঝতে পারি না, বিভিন্ন ধরনের সমস্যার সম্মুখীন হয়। তার পাশাপাশি সেই কারণেই আমি সেই উদ্দেশ্য নিয়েই প্রত্যেকটা স্তরের পাশাপাশি আমি ইংলিশটা লিখে দিয়েছি। তো মনে রাখবেন, সংবেদন সঞ্চালন স্তর এটাকে আমরা হিন্দিতে সেন্সরি মোটর স্টেজও বলে থাকি। তো এই স্তরের বয়সসীমা হলো কিন্তু জন্ম থেকে 2 বছর, অর্থাৎ জন্ম থেকে 2 বছর স্তরকে পেঁয়াজে সেন্সরি মোটর স্টেজ বা সংবেদন সঞ্চালন স্তর রূপে অভিহিত করেছেন। তো এই স্তরের বৈশিষ্ট্যগুলো এক নজরে দেখে নেই আমরা। এখানে কি কি রয়েছে? প্রথমে রয়েছে আত্মকেন্দ্রিকতা লক্ষ্য করা যায়। সব একটা শিশু প্রথমে কি করে, জন্মেই কি করে তার পাশাপাশি যে বস্তু বা যে জিনিসগুলো থাকে সেগুলোকে সে তার সম্পূর্ণভাবে নিজের বলে মনে করে, আত্মকেন্দ্রিকতা লক্ষ্য করা যায়। তারপর রয়েছে সব বস্তুকে সজীব বলে মনে করে, অর্থাৎ সর্বপ্রাণবাদ। তার পাশাপাশি যে বস্তুই থাক না কেন, কাঠের পুতুল বা যে কোনো ধরনের বস্তুই থাক না কেন, জড় বস্তু, সেই সব জিনিসকে সে কি করে সজীব বলে মনে করে যে ওর মধ্যেও কিন্তু একটা প্রাণ রয়েছে। অর্থাৎ ওকে যদি সে কি করে মারে, তাহলে কিন্তু ও বুঝে যে ওর মধ্যেও ওরও ব্যথা লাগে বা ও দুঃখ পায়। সেই কারণে কিন্তু সর্বপ্রাণবাদ যে স্তরটা সেটা কিন্তু এই সংবেদন সঞ্চালন স্তরের মধ্যেই কিন্তু লক্ষণীয় বা দেখা যায়। তারপর রয়েছে অবজেক্ট পার্মানেন্স, মানে বস্তুর স্থায়িত্ব সম্পর্কে বুধিন। অর্থাৎ কোনো চলমান বস্তুকে কিন্তু দেখলেও ওই শিশুটা মনে করে যে ওটা স্থির। বস্তুর স্থায়িত্ব সম্পর্কে বুধিন কিন্তু এই স্তরের মধ্যেই দেখা যায়। তারপর রয়েছে দেহ সঞ্চালন ও ইন্দ্রিয়ের ব্যবহার। এই স্তরেই একটা শিশু তার দেহকে বিভিন্নভাবে সঞ্চালন করতে পারে ও ইন্দ্রিয়ের ব্যবহার করতে পারে। তারপর আমরা নজর দেব 2 নম্বর পয়েন্ট, যেখানে রয়েছে প্রাক সক্রিয়তা স্তর। প্রাক সক্রিয়তা স্তরকে পেঁয়াজে প্রি অপারেশনাল স্টেজ বলে অভিহিত করেছেন, যার বয়সসীমা হলো 2 থেকে 6 বছর। 2 থেকে 6 বছর হলো প্রাক সক্রিয়তা স্তর, যাকে প্রি অপারেশনাল স্টেজ বলা হয়। এক নজরে দেখে নেই আমরা ওই স্তরের বৈশিষ্ট্য কী কী রয়েছে। তো বৈশিষ্ট্য মধ্যে রয়েছে বস্তু বা বিষয় আংশিকভাবে বুঝে সামগ্রিকভাবে নয়, অর্থাৎ কোনো বস্তু বা কোনো বিষয় সে আংশিকভাবে বুঝতে সক্ষম হলেও সে সামগ্রিকভাবে কিন্তু ওটাকে আয়ত্ত করতে পারে না বা বুঝতে সক্ষম হয় না। তারপর কৃত্রিমতা লক্ষ্য করা যায়। এই স্তরের বৈশিষ্ট্য হলো সে ওই স্তরে কৃত্রিমতা লক্ষ্য করতে পারে। তারপর 3 নম্বর পয়েন্ট, যেখানে রয়েছে বহির্জগৎ ও অন্তর্জগৎ সম্পর্কে জ্ঞান হয়। তার বাইরের জগৎ এবং ভিতরের জগৎ সম্পর্কে পুরোপুরি জ্ঞান অর্জন করতে সক্ষম হয়ে থাকে ওই স্তরেই। তারপর কোনো প্রক্রিয়ার বিপরীত বুঝে না, অর্থাৎ কোনো ক্রিয়া বা প্রক্রিয়ার বিপরীত কী হবে সেটা কিন্তু সে বুঝতে পারে না। তারপর রয়েছে প্রকৃত মানসিক সক্রিয়তা দেখা যায়। ওই স্তরে কিন্তু একটা শিশুর প্রকৃত মানসিক সক্রিয়তা তার মধ্যে কাজ করতে দেখা যায়। তারপর আমরা দেখব এই স্তরকে কিন্তু সংজ্ঞামূলক চিন্তনের স্তরও বলা হয়ে থাকে। পেঁয়াজে ওই স্তরকে সংজ্ঞামূলক চিন্তনের স্তরও বলে অভিহিত করেছেন। খুব ইম্পর্টেন্ট এই পয়েন্টটা আপনারা ভালো করে মনে রাখবেন। পেঁয়াজের কোন স্তরকে সংজ্ঞামূলক চিন্তনের স্তর বলা হয়? তো এটা হবে প্রি অকুপেশনাল স্তর, অপারেশনাল স্টেজ। প্রি অপারেশনাল স্টেজ এই স্তরকে কিন্তু সংজ্ঞামূলক চিন্তনের স্তরও বলা হয়ে থাকে। তারপর আমরা নজর দেব মূর্ত সক্রিয়তা স্তরের দিকে, যেটাকে পেঁয়াজে কনক্রিট অপারেশনাল স্টেজ বলে অভিহিত করেছেন, যার বয়সসীমা হলো 7 থেকে 11 বছর। 7 থেকে 11 বছর হলো মূর্ত সক্রিয়তা স্তর। এই স্তরের বৈশিষ্ট্য আমরা এক নজরে দেখে নিই। যুক্তি ও শিকনের স্তর। এই স্তরেই কিন্তু সে কোনো কিছুকে যুক্তি দ্বারা এবং তার শেখার মাধ্যমে সে কি করতে পারে, বুঝতে পারে।
তারপর বস্তু ছোট বড় সাজাতে পারে, কোনো বস্তুকে কোনটা ছোট কিংবা বড় সেই হিসাবে সে কি করতে পারে, শ্রেণী বিভাজন করতে পারে। অর্থাৎ সেনিয়েশনের যে বৈশিষ্ট্য সেটা কিন্তু মূর্ত সক্রিয়তা স্তর বা কংক্রিট অপারেশনাল স্টেজেই সে করতে সক্ষম হয়ে থাকে। তারপর মূর্ত বস্তু সম্পর্কে সক্রিয়, বিমূর্ত বস্তুর উপর সক্রিয় নয়। আবার ওই স্তরে সে কি হয়, মূর্ত বস্তু সম্পর্কে সক্রিয় থাকে, আবার বিমূর্ত বস্তুর উপর সক্রিয়। মূর্ত বস্তু বলতে সাধারণত সেই বস্তুকে বোঝায় অর্থাৎ যেগুলোকে আমরা পঞ্চ ইন্দ্রিয়ের মাধ্যমে উপলব্ধি করতে পারি বা যেগুলোকে আমরা স্পর্শ করতে পারি সেগুলোকে কিন্তু মূর্ত বস্তু বোঝায়। আর বিমূর্ত বস্তুর উপর সক্রিয় নয়, অর্থাৎ মূর্ত বস্তুকে যেগুলোকে সে হাত দিয়ে স্পর্শ করতে পারে বা পঞ্চ ইন্দ্রিয়ের মাধ্যমে দেখতে সক্ষম হয় সেগুলোকেই আমরা কিন্তু কি বলে থাকি, মূর্ত বস্তু বলে থাকি। তো সেই সম্পর্কে তার কি হয়, জ্ঞানটা সক্রিয় থাকে। আবার বিমূর্ত বস্তুর উপর সে ততটা সক্রিয় হয় না। তারপর শঙ্কার ধারণা থাকে। আবার ওই স্তরেই কিন্তু একটা শিশুর তার কি হয়, শঙ্কার ধারণা তার মধ্যে পুরোপুরি জন্মে যায়। আবার সংরক্ষণ জানে, বিভিন্ন বিষয়কে সে ভালোভাবে সংরক্ষণ করতেও শিখে যায়। কোন স্তরে, কংক্রিট অপারেশনাল স্টেজ বা মূর্ত সক্রিয়তা স্তরে এগুলো করতে সক্ষম হয়। তারপর আমরা দেখব নিয়মতান্ত্রিক সক্রিয়তা স্তর, ফর্মাল অপারেশনাল স্টেজ বলে অভিহিত করেছেন পিয়াজে এই স্তরকে। এই স্তরের সময়সীমা হলো 10 থেকে 15 বছর। 10 থেকে 15 বছরের বাচ্চাদেরকে পিয়াজে নিয়মতান্ত্রিক সক্রিয়তা স্তরে অভিহিত করেছেন। দেখে নেই এই স্তরের বৈশিষ্ট্যগুলো কি কি রয়েছে। এই স্তরের বৈশিষ্ট্যগুলোর মধ্যে রয়েছে সম্ভাবনা থেকে সে কি করতে পারে, সম্ভাবনা থেকে বাস্তবকে আলাদা করতে পারে। অর্থাৎ পসিবিলিটি থেকে সে কি করতে পারে, রিয়েলিটিকে পুরোপুরি আলাদা করতে পারে। তারপর 2 নম্বর বলেছে যেখানে যথার্থ কার্যকারণ ব্যাখ্যা করে ভবিষ্যৎ নিয়ে চিন্তা করতে পারে। যথার্থ কার্য, কোনো একটা বিষয়ের পেছনে একটা জিনিস ঘটলো, সেই জিনিসটা ঘটার পেছনে কারণটা কি সেটা কিন্তু সে পুরোপুরি ব্যাখ্যা করতে পারে এবং ভবিষ্যৎ নিয়ে তার যে চিন্তাভাবনা সেটাও কিন্তু সে এই স্তরেই করতে সক্ষম হয়। তারপর সমস্যা সমাধান করতে পারে, কোনো একটা বিষয় নিয়ে সে অনেক সমস্যার মধ্যে রয়েছে এবং সেই সমস্যার সমাধান কল্পনা সে করতে পারে এই স্তরেই এবং সেই সমস্যার সমাধান কল্পে প্রয়োজনীয় ব্যবস্থাও সে নিতে পারে। আবার আমরা পূর্বের স্তরে দেখেছিলাম যে সে কি করতে পারে, পূর্বের স্তরে দেখেছিলাম সে মূর্ত বস্তুকে নিয়ে চিন্তা করতে পারে, আবার বিমূর্ত বস্তু নিয়ে চিন্তা করতে পারে না। আবার এই স্তরে দেখুন, এই স্তরে রয়েছে নিয়মতান্ত্রিক সক্রিয়তা স্তরে, এই স্তরে কিন্তু সে বিমূর্ত বস্তু যেমন ভালোবাসা, ঘৃণা, অর্থাৎ যে জিনিসগুলোকে আমরা দেখতে পাই না আর কি, সেগুলোই হলো বিমূর্ত এবং সে সেইগুলোকে নিয়ে কিন্তু ওই স্তরেই সক্ষম হয় এবং বিমূর্ত বস্তুগুলোকে নিয়ে কিন্তু সে চিন্তা করতে পারে। কোন স্তরে, সেটা হয়ে যাবে নিয়মতান্ত্রিক সক্রিয়তা স্তরে। এই স্তরে একটা ইম্পর্ট্যান্ট একটা পয়েন্ট রয়েছে আইএনআরসি গ্রুপ। পিয়াজে কিন্তু আইএনআরসি গ্রুপ বলে এই স্তরকে অভিহিত করেছেন। আইএনআরসি গ্রুপ এক্সামে কিন্তু আসতে পারে, খুব ইম্পর্টেন্ট পয়েন্ট, আপনারা চাইলে সেটাকে নোট ডাউন করে নিতে পারেন। আইএনআরসি গ্রুপ বলা হয় কোন স্তরকে, নিয়মতান্ত্রিক সক্রিয়তা স্তরকে কিন্তু পিয়াজে আইএনআরসি গ্রুপ বলে অভিহিত করেছেন। আইএনআরসি মানেটাও আমরা একবার জেনে নেই, দেখে নেই কী কী রয়েছে আইএনআরসির মধ্যে। এখানে রয়েছে আইডেন্টিটি রয়েছে, তারপর রয়েছে নেগেটিভ, রিসিপ্রোসিটি অ্যান্ড কোরিলেটিভ, এগুলো রয়েছে। আইএনআরসির মানে হলো আইডেন্টিটি, নেগেটিভ, রিসিপ্রোসিটি অ্যান্ড কোরিলেটিভ, এগুলো হলো আইএনআরসির মানে। আইএনআরসি গ্রুপ বলা হয় কিন্তু এই স্তরকে, এগুলো মনে রাখবেন। তারপর আমরা এই 4টা স্তর দেখলাম, আমরা একবার ওভারভিউ করে নেই। সংবেদন সঞ্চালন স্তর, তারপর রয়েছে যেটাকে ইংরেজিতে বলা হয় সেন্সরি মোটর স্টেজ, তারপর রয়েছে প্রাক সক্রিয়তা স্তর মানে প্রি অপারেশনাল স্টেজ, তারপরে রয়েছে মূর্ত সক্রিয়তার স্তর কংক্রিট অপারেশনাল স্টেজ, তারপরে রয়েছে নিয়মতান্ত্রিক সক্রিয়তার স্তর ফর্মাল অপারেশনাল স্টেজ। তো এই ছিল 4টা পয়েন্ট। এবার এখান থেকে আমরা দেখে নেব কি পয়েন্টস কি রয়েছে এখানের মধ্যে। যা পিয়াজে ছিলেন কিন্তু একজন চিন্তাবিদ বা মনোবিদ। যা পিয়াজে ছিলেন একজন চিন্তাবিদ বা মনোবিদ। অনেক সময় কিন্তু এটা কিন্তু অনেকবার টেটে এসেছিল, অপশনের মধ্যে রাখে চিন্তাবিদ বা মনোবিদ, আবার দিয়ে দেয় উপরে কোনোটি নয়। তো দেখুন, যখন
অপশনে থাকবে চিন্তাবিদ বা মনোবিদ, তখন কিন্তু আর যদি অপশনে থাকে যে উপরের কোনোটিই নয় এরকম থাকে, তাহলে কিন্তু আমাদের অপশনটা চুজ করতে হবে উপরের কোনোটিই নয়। আমরা চিন্তাবিদও বলতে পারি পেঁয়াজকে, আবার মনোবিদও বলতে পারি, ঠিক আছে? তো সেই হিসাবে সেই মোতাবেক আমাদের অপশনটা হবে কিন্তু চিন্তাবিদ বা মনোবিদ। যদি একটা অপশন দেয় চিন্তাবিদ, তাহলেই কিন্তু আমরা অপশনে একটাই চুজ করব, চিন্তাবিদ, ঠিক আছে? আর যদি দুটি দিয়ে দেয় অপশনে চিন্তাবিদ বা মনোবিদ, তাহলে কিন্তু অপশন আমাদের উপরে কোনোটি নয় এরকম চুজ করতে হবে, ঠিক আছে? এবার আমরা পয়েন্ট নাম্বার 2 যেখানে বলেছে প্রজ্ঞামূলক বা বুদ্ধি বিকাশের স্তর আবিষ্কার করেন পিয়াজে। তো এখানে কিন্তু আসতে পারে এক্সামে যে প্রজ্ঞামূলক বা বুদ্ধি বিকাশের স্তর, অনেকেই কিন্তু আবার প্রশ্ন করেন, আমাকে অনেকে প্রশ্ন করেছিলেন যে প্রজ্ঞামূলক এবং বুদ্ধি বিকাশের স্তর কি আলাদা কি না। এটা কিন্তু মোটেই নয়। প্রজ্ঞামূলক বলতে সাধারণত বুদ্ধি বিকাশের স্তরকেই বোঝানো হয়ে থাকে। কোনো কোনো বইয়ে দিয়েছে বুদ্ধি বিকাশের স্তর, আবার কখনো দিয়েছে প্রজ্ঞামূলক। তো এই দুটি জিনিসই কিন্তু আমাদের বুঝে নিতে হবে। প্রজ্ঞা বলতে সাধারণত বুদ্ধিকেই বোঝানো হয়ে থাকে, এবং পেঁয়াজে কিন্তু বুদ্ধি বিকাশ বা প্রজ্ঞামূলক বিকাশের স্তরেরই শ্রেণীবিন্যাস করেছেন। তো সেই মোতাবেক প্রজ্ঞামূলক বা বুদ্ধি বিকাশের স্তর কে আবিষ্কার করেন? পেঁয়াজে। হয়ে যাবে আনসার পেঁয়াজে। তারপর আমরা দেখব 3 নম্বর পয়েন্টে রয়েছে পেঁয়াজে সুইচ দেশে জন্মগ্রহণ করেন। কোথায় জন্মগ্রহণ করেন? সেটা কিন্তু সুইচ দেশে জন্মগ্রহণ করেন। এটা ভালো করে মনে রাখবেন। তারপর অনেক সময় কিন্তু এক্সামে আসে যে উনি কত সালে জন্মগ্রহণ করেন। তো পেঁয়াজে 1896 খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেছিলেন, সেটা কিন্তু মনে রাখবে। তারপর দেখব পেঁয়াজে শিশুর জীবন বিকাশের দুটি দিকের কথা বলেছেন। একটা শিশুর জীবন বিকাশের ক্ষেত্রে তার দুইটা দিকে আলোকপাত করেছেন। একটা হলো জ্ঞানমূলক বিকাশ, একটা শিশুর মধ্যে কতটুকু তার জ্ঞানমূলক বিকাশ হয়েছে, এবং একটা হলো অনুভূতিমূলক বিকাশ। এই দুটি দিকের প্রতি মনোনিবেশ করেই পেঁয়াজে শিশুর জীবন বিকাশের স্তরবিন্যাস করেছিলেন। তো এই ছিল পেঁয়াজের জীবন বিকাশের বিভিন্ন স্তর। এবার আমরা দেখব পিকুনাসার মনোবিদ পিকুনাসা জীবন বিকাশের স্তরকে কয়টি ভাগে ভাগ করেছেন। এক নজরে চলুন দেখে নেই। তো পিকুনাসার জীবন বিকাশের স্তর। তো দেখুন, মনোবিদ পিকুনাসা মানুষের জীবন বিকাশের ধারাকে প্রধানত 10টি ভাগে ভাগ করেছেন। কয়টি ভাগে ভাগ করেছেন? 10টি স্তরে ভাগ করেছেন। এটা কিন্তু আমাদের ভালোভাবে মনে রাখতে হবে। আমরা সবাই জানি, তবু একবার ওভারভিউ করে নিলাম। তারপর এখানে দেখুন প্রাক জন্মস্তর, এগুলো ভালো করে মনে রাখবেন। প্রত্যেকটা পয়েন্টের এগেনস্টে আমি দেখুন এখানে ইংলিশ লিখে দিয়েছি। কেন লিখে দিয়েছি? কারণ অনেক সময় এরকম ইংলিশ দিয়ে কিন্তু কোয়েশ্চেন তৈরি করে, এবং আমাদের জানা কোয়েশ্চেন আমরা বাংলায় জানলেও সেটা ইংলিশে থাকার দরুন অনেক সময় আমরা স্কিপ করে দিই। তো সেই কারণে আমাদের ইংলিশটাও জেনে থাকা অনেকটা ভালো। তো প্রাক জন্মস্তর, যেটাকে প্রিনেটাল স্টেজ বলা হয়, এবং তার সময়কাল হচ্ছে প্রথম গর্ভসঞ্চারের পর থেকে ভূমিষ্ঠ হওয়ার প্রাক মুহূর্ত পর্যন্ত। অর্থাৎ একটা শিশু প্রথম গর্ভসঞ্চারের পর থেকে, মায়ের গর্ভে থাকার পর থেকে ভূমিষ্ঠ হওয়ার যে সময়টা, সেই সময়টাকে কিন্তু মনোবিদ পিকুনাসা প্রিনেটাল স্টেজ বা প্রাক জন্মস্তর বলে অভিহিত করেছিলেন। তারপর 2 নম্বরে বলেছেন উনি সদ্যজাত স্তর বলতে নিওনেটাল স্টেজকে বোঝানো হয় থাকে, যেটাকে পিকুনাসা জন্মের পর থেকে প্রথম 4 সপ্তাহ সময়কালকে কিন্তু পিকুনাসা সদ্যজাত স্তর বলে বা নিওনেটাল স্টেজ বলে অভিহিত করেছেন। তারপর 3 নম্বরে রয়েছে প্রথম শৈশবের স্তর, মানে এটাকে আর্লি ইনফেন্সিও বলা হয়। এটার সময়সীমা হলো 1 মাস থেকে 2.5 বছর বয়স পর্যন্ত। তারপরে রয়েছে শৈশবের শেষ স্তর মানে হলো লেট ইনফেন্সি। এটাকে পিকুনাসা 1.5 বছর বয়স থেকে 2.5 বছর বয়স পর্যন্ত সময়সীমার মধ্যে রেখেছেন। 5 নম্বরে রয়েছে প্রাথমিক বাল্যস্তর, আর্লি চাইল্ডহুডকে পিকুনাসা 2.5 থেকে 5 বছর সময়সীমার মধ্যে রেখেছেন। তারপর রয়েছে 6 নম্বরে রয়েছে মাধ্যমিক বাল্যস্তর, এটাকে পিকুনাসা মিডল চাইল্ডহুড বলে অভিহিত করেছেন। এটার সময়সীমা রেখেছেন 9 বছর বয়স পর্যন্ত, 9 বছর বয়স পর্যন্ত। এখানে একটু কারেকশন করে নিতে হবে, 5 বছর হবে, এটা আজ নয়, এখানে একটু কারেকশন করে নেবেন আপনারা, প্রিন্টিং মিস্টেক হয়েছে, এখানে 5 হবে। 5 থেকে 9 বছর বয়স পর্যন্ত হবে মিডল চাইল্ডহুড। তারপর 7 নম্বরে রয়েছে প্রান্তীয় বাল্যস্তর, যেটাকে লেট চাইল্ডহুড বলা হয়ে থাকে, যার সময়সীমা হলো 9 থেকে 12 বছর বয়স পর্যন্ত হলো প্রান্তীয় বাল্যস্তর বা লেট চাইল্ডহুড।
তারপর 8 নম্বরে রয়েছে যৌবনগমের স্তর বা অ্যাডোলসেন্স, আমরা যাকে বলে থাকি, যার সময়সীমা হচ্ছে 12 থেকে 21 বছর বয়স পর্যন্ত বাচ্চাদেরকে আমরা যৌবনগমের স্তর বা অ্যাডোলসেন্স বলে থাকি। তারপর প্রাপ্তবয়স্ক স্তর। প্রাপ্তবয়স্ক স্তর মানে অ্যাডাল্টহুড, যার সময়সীমা রয়েছে 21 থেকে 70 বছর বয়স পর্যন্ত, যারা তাদেরকে আমরা প্রাপ্তবয়স্ক স্তর বা অ্যাডাল্টহুডের তালিকায় ফেলতে পারি। তারপর বার্ধক্য সেনিসেন্স, যার সময়সীমা রয়েছে 70 বছর পরের জীবনকালকে আমরা বার্ধক্য বলে অভিহিত করে থাকি। তো এই ছিল পিকুনা স্যার মোট 10টি জীবন বিকাশের স্তর। এবার আমরা দেখব আর্নেস্ট জুনস এর জীবন বিকাশের স্তর। আর্নেস্ট জুনসের জীবন বিকাশের স্তর। আর্নেস্ট জুনস মূলত উনি হলেন একজন শিক্ষাবিদ। বিখ্যাত শিক্ষাবিদ আর্নেস্ট জুনস জীবন বিকাশের ধারাকে মূলত 4টি স্তরে ভাগ করেছেন। 4টি স্তরের মধ্যে প্রথমে তিনি যে স্তরের কথা বলেছেন ওটা হলো শৈশব, মানে ইনফেন্সি আমরা যাকে বলে থাকি। তার সময়সীমা হলো 5 বছর বয়স পর্যন্ত। 5 বছর বয়স পর্যন্ত কিন্তু শৈশবকে তিনি দেখিয়েছেন। তারপর বাল্য মানে চাইল্ডহুড, যেটাকে তিনি 12 বছর বয়স পর্যন্ত বয়সের সময়সীমার মধ্যে বাচ্চাদেরকে চাইল্ডহুড বা বাল্য স্তরে রেখেছেন। তারপর কৈশোর, যেটাকে অ্যাডোলসেন্স আমরা বলে থাকি, যার সময়সীমা তিনি রেখেছেন 18 বছর বয়স পর্যন্ত। তারপর রয়েছে প্রাপ্তবয়স্ক ম্যাচুরিটি, যার সময়সীমা 18 বছর বয়স পর্যন্ত। 18 বছর বয়স থেকে পরবর্তীকাল পর্যন্ত প্রাপ্তবয়স্ক সময়সীমা মধ্যে রেখেছেন। তো এই ছিল বৃদ্ধি ও বিকাশের জীবন বিকাশের বিভিন্ন স্তর নিয়ে এই টপিক নিয়ে আলোচনা। এর মধ্যে কিন্তু অনেক আরও স্তর রয়েছে, যেমন পেঁয়াজের মধ্যে অনেক ইনফরমেশন রয়েছে। আমি পরবর্তী ভিডিওতে চেষ্টা করব যখন স্তর নিয়ে মানে ওনাদের যে তথ্য নিয়ে যখন আলোচনা করব তখন ওই ভিডিওতে ওইগুলো কভার করার, ঠিক আছে। একটা ভিডিওতে মানে সবগুলো কোয়েশ্চেন বা সবগুলো বিষয় নিয়ে আলোচনা করলে মানে ভিডিওটা অনেক লং হয়ে যাবে, আর আপনাদেরকেও দেখতে অনেকটা এগিয়ে ফিল হবে। সেই কারণে মানে আমি অল্প অল্প করে কিছুটা দিচ্ছি, আর পরবর্তী ভিডিওতে আমি যখন তথ্য নিয়ে আলোচনা করব পুরোটা চেষ্টা করব কভার করা। তো ধন্যবাদ সবাইকে, আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।